গুড ইভিনিং। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক অর্থাৎ ক্লাস দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য, ক্লাস 10-এর পরীক্ষার্থীদের জন্য যারা এবছর মাধ্যমিক দেবে, অর্থাৎ এবছর বলতে 2022-এ মার্চ মাসে যে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যে আমি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এবং সেই চ্যাপ্টার থিওরিটিক্যাল কোশ্চেনের পরেই আমি তোমাদেরকে সাজেস্টিভ কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেনগুলো ওপরে এক্সামে জোর দেওয়া হয় সেই কোশ্চেন বা প্রশ্নের উপরে আলোচনা করব। তো যে চ্যাপ্টারটার কথা বলছি সেই চ্যাপ্টারটার আমি হেডিং দিয়েছি, দেখো, ভেদ বা ভেরিয়েশন। এই ভেদ চ্যাপ্টারটা সিবিএসসি, আইসিএসসি কোনো বোর্ডেই নেই, একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। ভেদ চ্যাপ্টার, যার ইংরাজি নাম হচ্ছে ভেরিয়েশন, অর্থাৎ দুটো সাবজেক্টের মধ্যে কীরকম তাদের রিলেশন, তাদের সম্পর্ক কিভাবে ভ্যারি করে, সেটাই হচ্ছে এই চ্যাপ্টারটার মূল বিষয়বস্তু। আমরা দুটো সাবজেক্টের বা দুটো বিষয়ের পারস্পরিক সম্পর্কে যেসব গাণিতিক সমস্যা, সেসব গাণিতিক অধ্যায়, সেসব অধ্যায় নিয়ে আমরা নিচু ক্লাসগুলোতে পড়েছি। দশম শ্রেণীর পূর্বের ক্লাসগুলো ঐকিক নিয়ম পদ্ধতি, ত্রৈরাশিক পদ্ধতি, 3 রুল মেথড, এগুলো আমরা জেনেছি। এখান থেকে আমরা যদি খুব ভালোভাবে অবজার্ভ করি তবে সেখান থেকেই আমরা ভেরিয়েশনের বা ভেদের যে প্রাথমিক ধারণা সেটা আমরা পেতে পারি। কীরকম না, দেখো, আমরা যদি সাধারণভাবে দুটো সাবজেক্ট দেখি, যে কোনো জিনিসের সংখ্যা এবং তাদের মূল্যের সঙ্গে আমরা যদি একটা রিলেশন করি, যেমন এখানে লিখেছি পেনের সংখ্যা, অর্থাৎ আমরা বাজার থেকে দুটো পেন কিনলাম, দুটো পেনের মূল্য নিল 10 টাকা। তাহলে খুব সাধারণভাবে একটা ছেলে মেয়ে বলতে পারবে যে একটা পেনের দাম তাহলে হবে 5 টাকা, 5 রুপিস। তাহলে দুটো পেনের মূল্য 10 টাকা, যদি 3টে পেনের মূল্য বলি তাহলে হবে 15 টাকা, 4টে পেনের মূল্য তাহলে 20 টাকা। খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারি। এই করতে করতে আমরা n সংখ্যক পেনের মূল্য 5n টাকা আমরা বলতে পারব। অর্থাৎ সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিটারি মেথডে বা ঐকিক নিয়মে এককের যা মূল্য তার সঙ্গে আমরা যতগুলো পেন মাল্টিপ্লিকেশন করলে আমরা মোট মূল্যটা পেয়ে যাই। তাহলে এই পেনের সংখ্যাটাকে আমরা, এই পাটিগণিতিক পেনের সংখ্যাকে আমরা যদি এটা বীজগণিতিকভাবে প্রকাশ করি, অর্থাৎ বীজগণিতিকভাবে প্রকাশ করা মানেই পাটিগণিতের সাধারণ রূপে জেনারেলাইজড ফর্ম, সেটাই হচ্ছে বীজগণিত। জেনারেলি আমরা যদি পেনের সংখ্যাটাকে এ ধরি আর মূল্যটাকে যদি বি ধরি, এ বি এর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক না, সব ক্ষেত্রে এ বি এর মধ্যে সম্পর্ক দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বাই বি যদি আমরা করি, অর্থাৎ প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফলটা কত পাই না, এখানে ভাগফলটা করে দেখি যে ভাগফলটা আমরা পাই 1/5। একইভাবে 3/15কে করলেও আমরা পাবো 1/5, একইভাবে 4/20কে করলেও পাবো 1/5, একইভাবে n/5/n-কে করলেও আমরা পাবো 1/5। তাহলে আমরা যে কোনো ভ্যালুই ধরি না কেন এ বি এর মধ্যে, তাহলে সব ক্ষেত্রে তাদের ভাগফলটা একই রকম আসছে। এটা তোমরা ঐকিক নিয়ম করার সময় যদি নোটিস করতে, অর্থাৎ লক্ষ্য করতে, অবজার্ভ করতে, তাহলে দেখতে পেতে। তোমরা ত্রৈরাশিক পদ্ধতির ক্ষেত্রেও এক লক্ষ্য করলে তোমরা এটা দেখতে পেতে। তাই এটা আমরা দেখতে পাই। সুতরাং দুটো বিষয়ের মধ্যে বা দুটো চলরাশির মধ্যে, এটা চলরাশি কারণ এর মান প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কিন্তু তাদের ভাগফলটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা একটা ধ্রুবক রাশি। তাহলে এ আর বি পারস্পরিকের সম্পর্ক কীরকম হলো না, এ আর বি এর ভাগফলটা হলো একটা ধ্রুবক। ধ্রুবক মানে কি
না অপরিবর্তনশীল, অর্থাৎ যার চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট, ইংরেজিতে একে আমরা বলি কনস্ট্যান্ট। তাহলে এ বি এর মধ্যে পারস্পরিক সম্পর্ক কনস্ট্যান্ট। আরও একটা বিষয় লক্ষ্য করো, যখন দুটো পেন কিনেছিলাম তার মূল্য ছিল 10, যখন 3টে পেন কিনলাম তখন তার মূল্যটা হলো 15। অর্থাৎ পেনের সংখ্যা বাড়ার সাথে সাথে মূল্যের সংখ্যাটাও আমরা এখানে বাড়তে দেখলাম। তাহলে সাবজেক্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরকম হলো না, দুটি সাবজেক্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক দুরকম হতে পারে। একটার মান যদি বাড়ে অপরটার মানও যদি সাথে সাথে, অর্থাৎ সাইমালটেনিয়াসলি ইংরেজি কথায় যদি বলি, তাহলে যদি বাড়ে তাহলে তাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে একটা সোজাসুজি সম্পর্ক। এও বাড়লো তাহলে অপর সাবজেক্টটাও যদি বাড়ে, এ বাড়লে বিও যদি বাড়ে, তাহলে এ বি এর পারস্পরিক সম্পর্ক একটা সোজাসুজি সম্পর্ক, একটা সরল সম্পর্ক। আবার এ বাড়লো বি কমে গেল, এরকমও আমরা রিলেশন পাবো। একটা সাবজেক্ট যদি বাড়ে তার ভ্যালুটা, অপর সাবজেক্টটা ভ্যালুটা কমে যায়। এইরকম কন্ডিশনে যদি পৌঁছায় তখন তাদের সম্পর্কটাকে বিপরীত, একটা বাড়লো, বাড়ার বিপরীত কি, বৃদ্ধির বিপরীত কি, হ্রাস, অর্থাৎ কমে গেল, হ্রাস পেল, তাহলে ইনক্রিজ ডিক্রিজ হলো, তাহলে বিপরীত সম্পর্ক। তাহলে তাদের সম্পর্কটা বিপরীত সম্পর্ক, ভালো বাংলায় আমরা বলি ব্যস্ত সম্পর্ক, ইংরাজিতে বলি ইনভার্স রিলেশনস। তাহলে একটা ডিরেক্ট রিলেশন পেলাম, অর্থাৎ সোজাসুজি, অর্থাৎ সরল সম্পর্ক, আর একটা ব্যস্ত সম্পর্ক। আমরা এই প্রথম এক্সাম্পলটা দিয়ে আমরা দেখতে পেলাম যদি কোনো সরল সম্পর্ক থাকে তবে সেই সরল সম্পর্কের সাবজেক্ট দুটোর ভাগফল আমরা অপরিবর্তনশীল একটা সংখ্যা পাই, অর্থাৎ যেটাকে আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট বলি। এবারে আমরা এটাকেই আমরা বলি এই যে দুটো সাবজেক্টের যে ভেরিয়েশন, অর্থাৎ একটা সাবজেক্ট বাড়ার সঙ্গে সঙ্গে অপর সাবজেক্ট বেড়ে গেল, সেই সম্পর্ককেই আমরা ভেরিয়েশন বলি, এবং এই সম্পর্ককে আমরা সরল ভেদ, ভেরিয়েশন বা ভেদ বলি, আমরা একে সরল ভেদ বলি। তাহলে সরল ভেদ বলতে আমরা বুঝি যে যদি দুটো সাবজেক্টের নিউমেরিক্যাল ভ্যালু বা সাংখ্যিক মানের ভাগফলটা ধ্রুবক হয়। আমি অনুপাত কথাটাকে ইউজ করছি না, কারণ সাবজেক্ট দুটো কিন্তু পৃথক বিষয়, সেম কাইন্ড না, তাই অনুপাত বলবো না। এ বি এর ভাগফলটা হচ্ছে ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে তাদের সম্পর্কটা সরল ভেদের সম্পর্ক। এই সরল ভেদের সম্পর্ক ভেরিয়েশন প্রকাশ করার একটা সিম্বল বা প্রতীক আছে। আমরা যেমন যোগ বা অ্যাডিশন করার জন্য একটা ডেফিনিট প্রতীক ব্যবহার করি, প্লাস, বিয়োগের ক্ষেত্রে মাইনাস, অনুপাতের ক্ষেত্রে ইস্টু, এগুলো যেমন আমরা এক একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করি, তেমনি ভেদকেও প্রকাশ করার একটা প্রতীক বা সিম্বল আছে। সেটা কি না, এ আর বি এর মধ্যে সম্পর্ক যদি সরল ভেদের সম্পর্ক হয় তবে তাকে আমরা বলবো এ ভ্যারিজ বি। এই সাইনটাকে বলবো আমরা ভেদের চিহ্ন বা সিম্বল অফ ভেরিয়েশন, সিম্বল অফ ভেরিয়েশন, ভেরিয়েশনের প্রতীক, এ ভ্যারিজ বি। এবার এটাকে আরেকটু ভেঙে আমি বলি যে দেখো এরকম একটা সরল সম্পর্ক, অর্থাৎ সোজাসুজি সম্পর্ক, একটা বাড়লে অপরটাই বাড়ে, তাহলে এ বাই বি ইকুয়াল ধ্রুবক, ইকুয়ালস ধ্রুবক, তাহলে এ ইকুয়ালস ধ্রুবক, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি ইন্টু বি, এই ইকুয়ালস ধ্রুবক এবং মাল্টিপ্লিকেশনস, এর পরিবর্তে আমরা ভেদের যে চিহ্ন ভ্যারিজ ইউজ করে আমরা বলি এ ভ্যারিজ বি। তাহলে আমরা যদি আবার এই ভ্যারিজ সাইনটাকে যদি তুলে দিই তাহলে অটোমেটিক্যালি এটাই সেখানে হাজির হবে, ইকুয়ালস ধ্রুবক ইন্টু বি, অর্থাৎ এর পরিবর্তে আমরা ধ্রুবক ইন্টু বি করে দিলাম। আমরা এই ধ্রুবকটাকে জেনারেলি আমরা ধরে নিলাম কি, যেখানে কে নট ইকুয়ালস জিরো, তখন আমরা একে কি বলতে পারবো, এ ইকুয়াল কে ইন্টু বি, তাহলে ইকুয়াল ধ্রুবক ইন্টু, বাদ দিলে আমরা ভেরিয়েশনের যে ভেদের যে প্রতীক এ ভ্যারিজ বি, এইভাবে আমরা প্রকাশ করতে পারবো। এবার এখানে
করেছি সেটা হচ্ছে কে নট ইকুয়াল জিরো। কেটা কি না, কেটা এক্ষেত্রে একটা ধ্রুবক এবং ভেরিয়েশনের ধ্রুবক, সেই জন্যে ভেদ ধ্রুবক। আমরা একে বলি ভেরিয়েশন কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন, ভেরিয়েশন কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন বলে আমরা একে প্রকাশ করি। তাহলে কে নট ইকুয়াল টু জিরো, বাংলায় বলি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই টার্মটার মধ্যে দিয়ে ম্যাথমেটিক্যালি কত কিছু বোঝানো হয়। যে আমরা বলছি কে নট ইকুয়াল টু জিরো, কে এর মান শূন্য নয়, তাহলে কে এর মান কীরকম না, কে এর মান শূন্য নয়, তাহলে কে এর মান কীরকম দেখা যাক। আমরা আমরা একটা সংখ্যা রেখা টানলাম, এটা শূন্য, শূন্যর থেকে বড়গুলো ধনাত্মক সংখ্যা, শূন্যর থেকে ছোট সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। শূন্য একটা সংখ্যা নাম্বার, তাহলে আমরা 0 বলেছি, কে এর ভ্যালু কি 0 তাহলে কি হতে পারে, সে ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। তাহলে আমরা এখানে পেলাম এ ইকুয়ালস কে, অর্থাৎ আমরা পেলাম কি না এ ভ্যারিজ বি ইকুয়ালস এ ইকুয়ালস কে বি, whereas কে নট ইকুয়াল টু জিরো। তাহলে কে নট ইকুয়াল টু জিরো হলে কে গ্রেটার দ্যান জিরো হতে পারে নাম্বার ওয়ান, নাম্বার টু হতে পারে কে লেস দ্যান জিরো। যদি কে গ্রেটার দ্যান জিরো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, এর মান বাড়লে বি এর মানও বাড়বে, এর মান কমলে বি এর মানও কমবে। অর্থাৎ এর কোনো ধনাত্মক মান বাড়লে বি এরও কোনো ধনাত্মক মান বাড়বে, এর কোনো ধনাত্মক মান কমলে বি এরও ধনাত্মক মান কমবে। এবার যদি কে লেস দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, এর মান যদি এর ঋণাত্মক মান যদি কমে, অর্থাৎ খুব ভালোভাবে ভেবে দেখো এ বাই বি ইকুয়াল কে, অর্থাৎ দুটো সংখ্যা বা রাশির যে ভ্যালু, দুটো সংখ্যার ভাগফলটা যদি কে লেস দেন জিরো, তার মানে কি নেগেটিভ। তার মানে কি হয়, নেগেটিভ কখন হয়, প্লাস ডিভাইডেড মাইনাস সেটা নেগেটিভ হয়, মাইনাস ডিভাইডেড প্লাস সেটা নেগেটিভ হয়। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা নেগেটিভ, সেই জন্য আমরা নেগেটিভ পেয়েছি। আমরা পজিটিভ কখন পেয়েছি না, পজিটিভ কখন পাই না, প্লাস ডিভাইডেড প্লাস দ্যাট ইজ প্লাস, মাইনাস ডিভাইডেড মাইনাস দ্যাট ইজ মাইনাস। তাহলে দুটোই যদি পজিটিভ রাশির ভ্যালু, কোনো রাশির পজিটিভ মান হয় তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি তখন কে এর ভ্যালুটা কী হবে না, কে এর ভ্যালুটা ধনাত্মক হবে, অর্থাৎ ধনাত্মক হওয়ার মানে জিরোর থেকে কে এর ভ্যালুটা বেশি হবে। তাই আমরা কোনো একটা কোনো রাশির ধনাত্মক রাশির মান যদি বাড়ে তাহলে তার ঋণাত্মক রাশির মানটাও, ধনাত্মক রাশির মানটাও বাড়বে। ঋণাত্মক রাশির মান যদি বাড়ে কমে তাহলে ঋণাত্মক রাশির মানও কমবে। তাহলে সেটাই সরল ভেদের সম্পর্কে আমরা পেলাম। তাহলে কে এর মান গ্রেটার দ্যান জিরো, কে এর মান লেস দ্যান জিরো। যেহেতু কে নট ইকুয়াল টু জিরো, ম্যাথমেটিক্যালি কে নট ইকুয়াল টু জিরো মানে আমরা এখানে একটা নাম্বার লাইন দিয়ে তোমাদেরকে বললাম কে এর মান জিরো নয়, তাহলে কি হতে পারে, জিরো না হলে সে পজিটিভ হতে পারে, জিরো না হলে সে নেগেটিভ হতে পারে। তাহলে সে কে এর মানটা কি হতে পারে, নয় গ্রেটার দ্যান জিরো, নয় লেস দ্যান জিরো। তাহলে দুটো সংখ্যার ভাগফল নেগেটিভ হলো, দুটো সংখ্যার ভাগফল পজিটিভ হলো, তাহলে দুটোই পজিটিভ হলে তবেই পজিটিভ হবে, দুটোই নেগেটিভ হলে তবেই নেগেটিভ হবে, একটা পজিটিভ অ্যানাদারটা নেগেটিভ হলে তবেই হবে। তাহলে কোনো একটা পজিটিভ রাশির ভ্যালু যদি বাড়ে তো নেগেটিভ রাশির মানটাও তাহলে বাড়তে হবে। তাহলেই কি হবে না, তাহলেই তাদের সম্পর্কটা কে লেস দ্যান জিরো ভেদ ধ্রুবকের মানটা আসবে। তাই আমরা এই দুটো কে গ্রেটার দ্যান জিরো, কে লেস দ্যান জিরো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা দেখি, আমরা সরল ভেদের সম্পর্ক পেলাম। দুটো রাশির মধ্যে সম্পর্ক আমরা দু ধরনের পেতে পারি, সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্কে একটা রাশির মান যদি বাড়ে অপর রাশির মানও বাড়বে, আর ব্যস্ত সম্পর্কে একটা রাশির মান বাড়লে অপর রাশির মান একটু বিপরীত হবে, অর্থাৎ কমবে। তাহলে সেক্ষেত্রে কী হবে না, দেখো তোমাদের একটা উদাহরণ দিই। কোনো একটা কাজ
কোনো পার্টিকুলার কাজ মানে ধরো মাটি ফেলা বা পুকুর পরিষ্কার করা বা বাড়ি তৈরি করা বা রাস্তা তৈরি করা বা রাস্তা সারাই করা, এই ধরনের কোনো একটা ডেফিনিট কাজ যেখানে লোকের দরকার আছে এবং সাথে সাথে সময়েরও দরকার আছে। সময়কে আমরা জেনারেলি এই ক্ষেত্রে দিনের একক দিয়ে প্রকাশ করি। লোক সংখ্যা কোনো একটা কাজ করতে 10 জন লোকের দরকার হলো, সেই 10 জন লোকে মিলে ধরো কাজটা 5 দিনে করে দিল। এবার লোক সংখ্যাটা হঠাৎ করে কোনো কারণে এই লোক সংখ্যাটা কমে গেল, ধরো লোক সংখ্যাটা হয়ে গেল 5, তাহলে কি হবে? লোক যদি কমে যায় তাহলে ডেফিনেট একই কাজ করতে সময়টা বাড়াতে হবে না, কম লোক নিয়ে ওই একই সময়ের মধ্যে কাজ করা সম্ভব না বা আরও কম সময়ের মধ্যে কাজ করা সম্ভব না। ধরে নিতে হবে যে প্রত্যেকটা লোকের কাজ করার ক্ষমতা একই রকমই থাকবে, কারণ বাড়বে বা কমবে না। তাহলে সেক্ষেত্রে লোক সংখ্যা যদি 5 হয়ে যায় তাহলে সময় হয়ে যাবে 3। লোক সংখ্যা যদি আরও বেড়ে 25 হয়ে যায় তাহলে সময় হয়ে যাবে আরও কমে যাবে 2 দিন। 2 দিনের মধ্যে কাজটা আমরা কমপ্লিট করে ফেলব। তাহলে আমরা ঐকিক নিয়ম করেও বের করতে পারি, আমাদের যদি 10 জন লোকে 5 দিনে কোনো একটা কাজ করতে পারে তাহলে 25 জন লোকে ডেফিনেটলি আমরা তার কী করবো, একজন লোকে তাহলে সেটা কমে গিয়ে 5 × 10 হবে বাই এখানে 25 হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা 2 দিনই পাবো। তাহলে ঐকিক নিয়মেও আমরা এই ব্যাপারটা শিখেছিলাম, কিন্তু ব্যাপারটা রেজাল্টের দিকে যদি তাকাই তাহলে সব ক্ষেত্রে দেখো 10 আর 5 এর মাল্টিপ্লিকেশন কত দাঁড়ায় 50, 5 আর 10 এর মাল্টিপ্লিকেশন দাঁড়ায় 50, 25 আর 2 এর মাল্টিপ্লিকেশন দাঁড়ায় 50। অদ্ভুত, সাবজেক্ট দুটোকে যদি আমরা একইভাবে জেনারেলাইজ ফর্ম অফ দ্য অ্যারিথমেটিক অর্থাৎ অ্যালজাব্রিকভাবে এক্সপ্রেস করি, অর্থাৎ বীজগাণিতিকভাবে প্রকাশ করি, তাহলে এ বি এর গুণফলটা সব ক্ষেত্রে একই রকম আসছে। এ আর বি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ চলরাশি এ আর বি, অর্থাৎ এ আর বি এর মান পরিবর্তন হলেও এ আর বি এর গুণফলের মানটা কোনো ক্ষেত্রেই পরিবর্তন হচ্ছে না। যদি 50 জন লোক হতো তাহলে আমরা একদিনে করতাম, যদি 100 জন লোক হতো তাহলে হাফ দিনে কাজটা হয়ে যেত। তাহলে এই দিকটা যা হচ্ছে তার হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ যেহেতু তার মাল্টিপ্লিকেশনটা একই রকম আমাদের রাখতে হচ্ছে বা থাকে সেই কারণের জন্যে। তাহলে খেয়াল করে দেখো যে এই দুটো রাশির গুণফলটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম, অর্থাৎ অপরিবর্তনশীল, যাকে আমরা ভালো বাংলায় এক কথায় ধ্রুবক বলি বা কনস্ট্যান্ট বলি। তাহলে দুটো সাবজেক্টের গুণফল ধ্রুবক, তাহলে সেক্ষেত্রেও ঠিক আগের মতো আমরা এ ইকুয়াল ধ্রুবকটাকে এদিকে রাখলাম আর ইন্টু বিটাকে এদিকে নিয়ে গেলে এদিকে 1/b হয়ে যাবে। তাহলে ইকুয়াল ধ্রুবক ইন্টুটাকে যদি আমরা বাদ দিই তাহলে ভেরিয়েশনের প্রতীককে যদি ব্যবহার করি এ ভ্যারিজ 1/b। তাহলে এক্ষেত্রে দেখো আরও লক্ষ্য করো যে লোক সংখ্যা যখন 10 10 ছিল তখন 5, লোক সংখ্যা যখন 10 থেকে কমে 5 হয়ে গেল, লোক সংখ্যা 5 থেকে 10 হয়ে গেল, অর্থাৎ সময়টা 5 থেকে 10 হয়ে গেল, অর্থাৎ বেড়ে গেল। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে লোক সংখ্যা কমলে সময় বা দিন সংখ্যাটা কি হচ্ছে না বেড়ে যাচ্ছে, আবার লোক সংখ্যাটা যখন বাড়ছে তখন দিন সংখ্যাটা কমছে। তাহলে একটা সাবজেক্ট যখন তার ভ্যালুটা বাড়ে, অপর সাবজেক্টের ভ্যালুটা যখন তার বিপরীত হয়, অর্থাৎ বাড়ার বিপরীত অর্থাৎ কমে যাওয়া, একটা বৃদ্ধি পেলে হ্রাস পেয়ে যায়, তখন তাদের পারস্পরিক সম্পর্কটা বিপরীত, বাড়লে কমলে বিপরীত, তাই তাদের সম্পর্ককে আমরা বিপরীত সম্পর্ক, ভালো বাংলায় ব্যস্ত সম্পর্ক বলি। তাহলে এই যে আমরা যে ভেদটা পেলাম সেটা আমরা পেলাম ব্যস্ত সম্পর্কের ভেদ, অর্থাৎ ব্যস্ত ভেদ বা বিপরীত ভেদ, ইংরাজিতে বলা হয় ইনভার্স ভেরিয়েশন। ইংরেজিতে আমরা কি বলি ইনভার্স ভেরিয়েশনস। তাহলে আমরা এই পর্যন্ত যেটা জানলাম সেইটুকু কি না, আমরা 3টে জিনিস খুব ভালো করে এখানে পরিষ্কার করে নাও। 1 নম্বর আমরা ভেদের প্রকার ভেদ জানলাম। ভেদ তাহলে কত রকম পেয়ে গেলাম, 2 রকম পেয়ে গেলাম। একটা পেলাম সরল ভেদ বা ডিরেক্ট ভেরিয়েশন, আর দ্বিতীয়টা কি পেলাম না ব্যস্ত ভেদ বা ইনভার্স ভেরিয়েশন। তাহলে ডিরেক্ট ভেরিয়েশন
আর ইনভার্স ভেরিয়েশন, সরল ভেদ আর ব্যস্ত ভেদ। তাহলে ভেদ দু প্রকার হয়ে গেল, এটা আমরা পেলাম। সরল ভেদে দেখলাম কি না, বি এ আর বি যদি দুটো চলরাশি হয় তাদের ভাগফলটা সবসময় কীরকম হয় না ধ্রুবক হয়, অর্থাৎ তাদের এ আর বি যাই মান হোক না কেন তাদের ভাগফলটা একই রকমে আসে, কনস্ট্যান্ট আসে। আর ব্যস্ত ভেদে কি জানলাম, এ আর বি গুণফল সর্বদা কীরকম আসে, ধ্রুবক। এ আর বির মান যাই হোক না কেন তাদের গুণফলটা কিন্তু সব সময় যে কোনো ভ্যালুর জন্য এ বি এর জন্য একই রকম আসবে। এর ভেরিয়েশন এক্সপ্রেশন কি জানলাম না, এর ভেরিয়েশনের এক্সপ্রেশনটা আমরা জানলাম যে এ ভ্যারিজ বি। এখানে ভেরিয়েশনের রিলেশন কীরকম জানলাম না ইন্টু 1/b, অর্থাৎ এ এখান থেকে আমরা ভ্যারিজ সাইন ইউজ করে এ ভ্যারিজ 1/b। তাহলে এ আর বি দুটো রাশি সরল ভেদে থাকলে তাদেরকে ভেরিয়েশনের প্রকাশ কীরকম হবে, ভেদের প্রকাশ কীরকম হবে, এ ভ্যারিজ বি। যদি এ বি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে তাদের ভেরিয়েশনের প্রকাশটা কীরকম হবে না এ ভ্যারিজ 1/b, অর্থাৎ এ বি এর মধ্যে সরল ভেদের সম্পর্কে তার প্রতীকী প্রকাশ হবে ভেদের এ ভ্যারিজ বি, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে তার প্রতীকী প্রকাশ হবে এ ভ্যারিজ 1/b। তাহলে এখান থেকে আমরা আরও একটা জিনিসকে পরিষ্কার করে নিই যে আমরা যখন এ ভ্যারিজ বি বলবো তখন আমরা ভ্যারিজ সাইনটাকে যদি আমরা তুলে দিই তখন আমরা ইকুয়ালস একটা কনস্ট্যান্ট ইউজ করব কে ইন্টু বি, কারণ এ বাই বি যখনই তার ভাগফলটা ধ্রুবক হবে সেই ধ্রুবকটাকে যদি কে ধরি তাহলে কে এর সঙ্গে বি এর ক্রস মাল্টিপ্লিকেশনে কে বি হয়ে যায়, তাই আমরা এখানে বলতে পারি এ ইকুয়াল কে বি। কেটা কি, অর্থাৎ ভ্যারিজ সাইনের বদলে আমরা কি ইউজ করছি না ইকুয়ালস আর কে সাইনটাকে ইউজ করছি, কে হচ্ছে একটা ধ্রুবক ইন্টু বি। ওকে, তাহলে কে কি না কে একটা ধ্রুবক। কি ধরনের ধ্রুবক না অশূন্য ভেদ ধ্রুবক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অশূন্য ভেদ ধ্রুবক। এই কেটা জিরো হবে না, কারণ কেটা যদি জিরো হয় তাহলে কে জিরো ইন্টু যা কিছু করি না কেন দ্যাট ইজ জিরো হয়ে যায়, তাহলে সাবজেক্ট দুটোর ভ্যালুই এক্সিস্ট করে না, সাবজেক্ট দুটো কোনো মানেরই অস্তিত্ব থাকে না, সেই জন্য কে এর মানটা অশূন্য ভেদ ধ্রুবক। এখন কে অশূন্য ভেদ ধ্রুবক হওয়া মানে অর্থাৎ কে এর মান শূন্য নয়, তার মানে কে এর মান কীরকম না কে এর মানটা জিরোর থেকে তাহলে বড় অথবা জিরোর থেকে ছোট। জিরোর থেকে বড় হওয়ার অর্থ কি না কে এর মান পজিটিভ। কে এর মান পজিটিভ হওয়া মানে কি, দুটো সংখ্যার ভাগফল পজিটিভ হওয়া মানে সেই সংখ্যা দুটোর মান দুটোই ধনাত্মক অথবা দুটোই ঋণাত্মক। তাই আমরা বলতে পারি কোনো চলরাশি ধনাত্মক মান বৃদ্ধি পেলে তার অপর চলরাশির ধনাত্মক মান বৃদ্ধি পাবে, আবার কোনো ধনরাশির ঋণাত্মক মান বৃদ্ধি পেলে তার অপর চলরাশির ঋণাত্মক মানও বৃদ্ধি পাবে। তাহলে সেটাই হচ্ছে সরল ভেদের সম্পর্ক। আর কে লেস দেন জিরো হওয়ার অর্থ কি না কে এর মানটা নেগেটিভ হবে। তাহলে এখানে আইদার আমরা ভাজ্য আর ভাজকের অর্থাৎ একে আমরা বি দিয়ে ভাগ করছি এক্ষেত্রে এ বাই বি, তাহলে এ হচ্ছে ভাজ্য আর বি হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য ভাজকের সম্পর্কে এখানে তাদের মান দুটোর সম্পর্ক কীরকম হবে, আইদার একটা পজিটিভ হবে অপরটা নেগেটিভ হবে, অর্থাৎ কোনো একটা চলরাশির তার ধনাত্মক মান বৃদ্ধি পেলে তার ঋণাত্মক মানও বৃদ্ধি পাবে, তার ঋণাত্মক মান বৃদ্ধি পেলে অপরটার ধনাত্মক মানও বৃদ্ধি পাবে। তাহলে সেটাই হচ্ছে কে লেস দ্যান জিরো। ওকে, আর আমরা যদি এটা ব্যস্ত ভেদে একই রকমভাবে আমরা যদি ভাবি তাহলে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/b, তাহলে সেক্ষেত্রেও কে এর ভ্যালুটা দুটো রাশির গুণফল কে, অর্থাৎ দুটো রাশি যদি সেক্ষেত্রে কে গ্রেটার দ্যান জিরো হয় তাহলে গুণফল দুটো পজিটিভ হওয়ার অর্থ দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ। আর যদি কে এর মানটা লেস দ্যান জিরো হয় তাহলে বুঝবে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটার পজিটিভ মান বাড়লে অপরটার নেগেটিভ মান কমে যাবে যেহেতু ব্যস্ত, একটার নেগেটিভ অপরটা যদি নেগেটিভ হয় প্রথমটা তাহলে ঋণাত্মক মানটা যদি বাড়ে ধনাত্মক মানটা কমে যাবে।
তাহলে সেক্ষেত্রে কে লেস দ্যান 0। ওকে, এবার চলে আসি, দেখো এইবার এই ভেদে আমরা তিনটে চলরাশি এ বি সি, এই তিনটে চলরাশির পারস্পরিক একটা সম্পর্ক পেতে পারি। কীরকম? এ বি সি তিনটে চলরাশি, এই চলরাশির মধ্যে আমরা যদি একটা সম্পর্ক দেখি, তাহলে চলরাশি বা পরিবর্তনশীল রাশি, এই পরিবর্তনশীল রাশির মধ্যে আমরা কোনো একটা চলরাশির ক্ষেত্রে এ সেই কোনো একটা চলরাশির সঙ্গে অপর চলরাশির গুণফল সরল ভেদে যদি থাকে, তবে বলতে পারবো সেই চলরাশিটা প্রত্যেকটা গুণ্য বা গুণকের সঙ্গে পৃথকভাবে সরল ভেদে থাকে। তাহলে এ ভ্যারিজ বি সি হলে আমরা বলতে পারবো এ ভ্যারিজ বি অর এ ভ্যারিজ সি। আবার উল্টোভাবে বলতে পারবো, যদি আমাদের এ ভ্যারিজ বি আর এ ভ্যারিজ সি হয়, তাহলে আমরা অটোমেটিক্যালি বলতে পারবো এ ভ্যারিজ বি সি। অর্থাৎ এটাই আমরা জানি যৌগিক ভেদের উপপাদ্য নামে পরিচিত। অর্থাৎ জয়েন্ট ভেরিয়েশন থিওরেম, যৌগিক ভেদের উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যৌগিক ভেদের উপপাদ্য তাহলে কাকে বলে? না, যৌগিক ভেদের উপপাদ্যের ডেফিনিশন কি দাঁড়ালো, না সংজ্ঞা কি দাঁড়ালো? যৌগিক ভেদের উপপাদ্য বলতে কোনো একটা চলরাশি দুই বা ততোধিক চলরাশির গুণফলের সঙ্গে যদি সরল ভেদে থাকে, অর্থাৎ এ ভ্যারিজ বি ইন্টু সি ইন্টু ডি যদি থাকে, তাহলে সেই চলরাশিটা প্রত্যেকটা গুণ্য গুণকের সঙ্গে সরল ভেদে থাকবে। অর্থাৎ এ ভ্যারিজ বি, এ ভ্যারিজ সি, এ ভ্যারিজ ডি, সেটাই হচ্ছে যৌগিক উপপাদ্যের উপপাদ্য। তাহলে এই যৌগিক ভেদের উপপাদ্যটাকে আমরা প্রমাণ করে দেখি। এবং পরীক্ষায় সাধারণত তোমাদের যৌগিক ভেদের উপপাদ্য প্রমাণ আসে না, তবুও তোমাদের প্রমাণিত করে বলে আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে, প্রমাণ করো যে, কি প্রমাণ করো না এবিসি চলরাশি এ ভ্যারি এ বি এ ভ্যারিজ সি হলে এ ভ্যারিজ বি সি, এটা প্রমাণ করে তোমাদের দেখাতে হবে। কীভাবে প্রমাণ করবে? দেখো, তিনটে রাশির মধ্যে যখন দুটো রাশির মধ্যে সরল ভেদের সম্পর্ক থাকবে, তখন তৃতীয় রাশিটা সবসময় ধ্রুবক থাকবে। আমরা এরকম বহু ঐকিক নিয়মে বা ত্রৈরাশিক পদ্ধতিতে দেখেছি। তিনটে সাবজেক্ট থাকলে আমরা তিনটে সাবজেক্টের একসঙ্গে সম্পর্ক না করে একটা রাশিকে স্থির করে অপর দুটো রাশির মধ্যে সম্পর্কের কথা বলি। তাহলে সেক্ষেত্রে এ বি সি তিনটে চলরাশির সম্পর্কে এ ভ্যারিজ বি, এ আর বি এর মধ্যে সরল ভেদের সম্পর্ক যখন থাকবে, তখন সি ধ্রুবক থাকবে। আবার এ ভ্যারিজ সি যখন হবে, তখন কে ধ্রুবক থাকবে? না এ সি, এ বি সি এর মধ্যে এসি এর সম্পর্ক, তাহলে বি তখন সেক্ষেত্রে ধ্রুবক থাকবে। তাহলে একে আমরা সরল ভেদের সাধারণ আকারে যদি বলি, এ ভ্যারিজ বি মানে এ ইকুয়াল কে বি, কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, নন জিরো ভেরিয়েশনাল কনস্ট্যান্ট ইংরাজিতে বলা হয়। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ ভার্সন নিয়ে পড়ছো তাদের জন্য একটু বলে রাখি, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক নন জিরো ভেরিয়েশন কনস্ট্যান্ট বলা হয়, এ ইকুয়ালস কে বি। তাহলে নেক্সট আমরা এখানে জেনেছি এ ভ্যারিজ সি যখন কে ধ্রুবক, না যখন বি ধ্রুবক। তাহলে এখানে এর জায়গায় আমরা জাস্ট কেবিটাকে যদি দেখি, তাহলে কেবি ভ্যারিজ সি। তাহলে কেবি ভ্যারিজ সি যদি হয়, বি যদি ধ্রুবক থাকে, তাহলে কি নিশ্চিন্তে বলতে পারি কে ভ্যারিজ সি। তাহলে আমরা কে ইকুয়ালস ভ্যারিজটাকে যদি ইকুয়ালস করি, তাহলে অটোমেটিক্যালি আর একটা কনস্ট্যান্ট এসে হাজির হয়, সেই কনস্ট্যান্টটাকে ধরে নিলাম এম সি। কনস্ট্যান্টটাকে ধরে নিলাম এম, এম নট ইকুয়াল টু জিরো ভেরিয়েশনাল কনস্ট্যান্ট, এটা একটা ভেরিয়েশনাল কনস্ট্যান্ট ভিসি বা ভেদ ধ্রুবক। তাহলে কে ইজ ইকুয়াল টু এম সি। এই কে ইজ ইকুয়াল টু এম সি আমরা যদি এখানে কে এর জায়গায়, অর্থাৎ এই রিলেশানে কে এর জায়গায় এম সি বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম এ ইজ ইকুয়াল টু এম সি বি। তাহলে এ বাই বিসি ইকুয়াল এম, এম হচ্ছে কি না ধ্রুবক। তাহলে আমরা খুব সহজে বলতে পারি এ বিসি ইকুয়াল ধ্রুবক হলে আমরা একে তাদের সম্পর্কটা কীরকম, না এ ভ্যারিজ বিসি। বিসিটাকে এখানে চলে দিলে
বিসি ইন্টু বিসি হয়ে যাবে, তাহলে এ ভ্যারিজ বিসি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যে প্রুফ, এই প্রুফটা কমপ্লিট হয়ে গেল যে কীভাবে আমরা এ ভ্যারিজ বিসি অর্থাৎ যৌগিক ভেদের উপপাদ্যের প্রমাণ আমরা এখানে পেয়ে গেলাম ম্যাথমেটিক্যালি। এবার দেখো তোমাদের এখানে অনেকগুলো প্রবলেম আছে তোমাদের এক্সারসাইজে, হ্যাঁ, কোষে দেখি 13-এ, সেই কোষে দেখি 13টা আমরা করব পরের দিন, হ্যাঁ, অর্থাৎ থেকে কাল পরশুর মধ্যেই তোমাদের নেক্সট একটা ভিডিও আপলোড করব, তোমরা দেখতে থাকো। তোমাদের বেসিক একটা আইডিয়া দিলাম, তাহলে তাদের ভাগফলটা ধ্রুবক, সরলভেদের সম্পর্ক এটা প্রমাণ করা যায়। হ্যাঁ, কোনো দুটো রাশি এক্স আর ওয়াই যদি আমরা দেখি তাদের ভাগফলটা ধ্রুবক, তাহলে আমরা বলতে পারবো এক্স ভ্যারিজ ওয়াই। আবার এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াইয়ের গুণফল এক্স ইন্টু ওয়াই যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স ভ্যারিজ 1/y। এইভাবে আমরা ছোটো ছোটো প্রুফের মধ্যে কীভাবে যাব ঢুকে তোমাদের করে দেবো। পরের দিন অনেকগুলো সাজেস্টিভ হার্ডার প্রবলেমও বুঝিয়ে দেবো, তোমরা পরের ভিডিওর জন্যে অপেক্ষা করো।